বার করে দেওয়ার পরে ওরা জিনিসগুলা যেগুলা ছিল সেগুলো আপনার কি করলো, আর কোনটুকুন রিটার্ন করছে না সম্পূর্ণ রেখে দিয়েছে? বাড়ি থেকে বের করে দেওয়ার আগেই যখন আমার বউ ভাত হলো, প্রচুর জিনিস প্রচুর জিনিস পেয়েছি, মানে বলার মতন কিছু না। আমার আধা ঘর ভর্তি জিনিস ছিল। একদিকে বাবার ঘরের জিনিস, আর একদিকে দিলীপ কর্মকার হাজার লোক খাইয়েছে। হাজার লোক খাওয়ানোর প্রেজেন্টেশনটা কত হতে পারে। তো যাই হোক, কাঁসা পিতল সব দামি দামি জিনিস আগের দিনের। তারপর এরা এত লোক বাড়ি ভর্তি, একটার পর একটা হাত দিয়ে নিয়ে নিয়ে যার যেরকম লাগে সে সেরকম প্রেজেন্টেশন প্রথম নেওয়া স্টার্ট করে। সোনা গয়না, কাপড় চুপড়, কাঁসা পিতল যা আছে, যার যেরকম ইচ্ছা হতেছে সে সেরকম একটা একটা বার করে করে নিয়ে যায়। এইভাবে করতে করতে আধা জিনিস শেষ, চুরি হয়ে গেল। তারপর আর বাকি আধাটুকুন দিলীপ কর্মকার নিজে হাতে একটা একটা করে সবাইকে দেয়, বলে যখন লাগে তোমাকে তখন আমি কিনে দেবো, এখন তুমি ওদেরকে দিয়ে দাও, যখন লাগে তোমাকে আমি দেবো, এখন ওদেরকে দাও। আমি আর টু শব্দ করি নাই, কারণ তোদের লাগে যদি তোরা নে, আর যদি এটা যদি ধর্মের জন্য ভালো হয় তো নে, আমার কি, মনে মনে আমি এটা ভাবি যে থাক নে, তোরা তোদের যদি ধর্মের জন্য ভালো হয় তোরা নে। তো এইটা ভাবে চুপচাপ থাকি। থাকার পর ওরা জিনিস চুরি করে না, আর যেদিন আমাকে বাড়ি থেকে বের করে দিল সেদিন ওরা জিনিসপাতি সব রেখে দিয়েছে, একটা জিনিসপাতিও আমাকে দেয়নি। যাই হোক, কোন রকম ভাবে আমি চলতেছি। আর টাকা পয়সা সোনা গয়না যা ছিল সব ওরা নিয়ে নিয়েছে। আচ্ছা, তো এখন দিলীপ কর্মকার আপনাদের সাথে, আপনার সন্তান বা আপনার সাথে থাকে না এদের সাথেই থাকে? আর কত বছর হলো দিলীপ কর্মকার কোন রকমের এই এই ঘরে বাড়ি সংসারে কোনো কিছু দিতেছেন না, কোনো খাওয়ার বস্তু বা কোনো টাকা পয়সা বা কোনো কিছু? আর আপনি যে কেস করেছেন কোর্টে, এটা কি কি কারণে? আর এরা এই পর্যন্ত কি কোনো রকমের ভয় দেখিয়ে যাচ্ছে না এখনো থামছে? রিসেন্টলি ভয় দেখিয়েছে, রিসেন্টলি খুনের ভয় দেখিয়েছে। একটা নাম্বার, একটা ওই ফোনটা কোথায় রে, একটা নাম্বার দিয়ে ফোন করেছিল। হ্যাঁ, সেই নাম্বারটা দিয়ে দিলীপ কর্মকার বলে যে তোমরা এই বরপাটা রোড ছাড়ো, নাহলে কিন্তু স্বপন বিকাশ কর্মকার মঙ্গলের মেয়ের জামাই, আর সুমল কর্মকার বলে, তন্ময় কর্মকার বলে নাম, দিলীপ কর্মকার বলে, আর বলে বাকি রিলেটিভ, ব্লাড রিলেটিভ যে যে আছে, যে সামনে পাবে সেই কিন্তু তোমাদেরকে মেরে ফেলবে, অন্ধকারে পেলেই তোমাদেরকে কিন্তু শেষ করে দিবে। সেজন্য আমি আমার ছেলেকে নিয়ে কোনো অন্ধকার জায়গায় যাই না, যেখানে যেখানে মানুষজন ভর্তি থাকে সেখানে সেখানে দিয়েই আমি হাঁটাচলা করি। আর বরপাটা রোডের সকলে আমাকে দেখতেছে, কারণ আমি আজকের বাসিন্দার না বরপাটা রোডে, বিয়ের পর থেকে আমি এখানেই থাকি। আরতি কর্মকারের মতন কিন্তু আমি ঘর জামাই থাকি না। আচ্ছা আরতি কর্মকার, তোর শ্বশুর বাড়ি কোথায় রে, তুই এখানে কেন? আরতি কর্মকারের হিস্টোরি বলি। হ্যাঁ, আরতি কর্মকার, আরতি কর্মকারের যে হাজবেন্ড আছে সেটা দিলীপ কর্মকার আমাকে বলেছে। হ্যাঁ, আরতি কর্মকারের যে হাজবেন্ড আছে জগদীশ কর্মকার, তার টাইটেলটা কিন্তু কর্মকার না। সে ছোটবেলায় নাকি ট্রেন থেকে নামে বরপাটা রোডে, সে আর ট্রেনে উঠতে পারে না। তার মা বাবা ছিল, তার মা বাবা ট্রেনে ছিল, ট্রেনের থেকে চলে গেছে, আর সে বরপাটা রোডে কাঁদতেছিল। তো দিলীপ কর্মকারের বাবা তাকে রাস্তায় পায়, পাওয়ার পর তাকে বাড়িতে নিয়ে আসে মানুষ করতে থাকে, আর তাকে টাইটেল দেয় কর্মকার, নাম দেয় জগদীশ কর্মকার। এর কোনো টাইটেল নাই, দিলীপ কর্মকার বলছে, যেটা আমি নিজে জানি না। আর কি বলে, তখন থেকে বাড়িতে থাকে। আর আরতি, আরতি কর্মকার আর জগদীশ কর্মকার, যদি জিতেন্দ্র যদি দিলীপ জগদীশ কর্মকারকে যদি ছেলে হিসাবে দেখছে, তাহলে তো আরতির ভাই, বড় ভাই হওয়া উচিত। তো যাই হোক, আরতি কর্মকার যখন নিজের ভিতরে নিজেকে দুইজন বানায়, তখন দিয়ে জগদীশের সঙ্গে বাড়ির সকলে মিলে, পরিবারের সকলে মিলে জগদীশের সঙ্গে বিয়ে দেয়। বিয়ে দিয়ে তার দিদিকে, তার জগদীশ তার জামাই বাবুকে ঘরেই পালতে থাকে, ঘর জামাই। তো টাইটেল গিফট করলো শ্বশুর কর্মকার। গিফট করার পর তার যে সে গিফট হিসাবে তাদেরকে কি দেয়, দাদু আর দিদাকে কি দেয়, সেও গিফট দেয়, নাতি নাতনি গিফট দেয়। এইভাবে আরতি কর্মকার জগদীশ কর্মকার ভাইদের উপর, শালা সুমন্দির উপর নির্ভরশীল ছিল, শ্বশুর বাড়িতে নির্ভরশীল, এইভাবে থাকে। আর আরতি শ্বশুর বাড়ির মুখ কিন্তু কোনোদিন দেখে নাই।
তো আরতির মতন তো আমি না, আমার বিয়ে হয়েছে সামাজিক নিয়ম নীতি মেনে, আমি বাঙালি ঘরের মেয়ে, আমার একটা নিজের নিজের সম্মান নিজের কাছে রাখতে লাগবে। তাই আমি, তোরা যদি ভাড়া ঘরে আমাকে পাঠিয়ে দিয়েছিস, তোরা যদি রাস্তায় আমাকে আমার ছেলেকে নামিয়ে দিয়েছিস, দেখ একটা বার চিন্তা কর, আমি কিন্তু রাস্তাতেই আছি, মানুষের বাড়ি ঘরে আছি। তোরা আমাকে রাস্তায় নামিয়ে দিয়েছিস, কিন্তু আমি কিন্তু মানুষের বাড়ি ঘরে আমার ছেলেকে নিয়ে আসি বরপাটা রোডে। 22 বছর হয়ে গেল, হ্যাঁ, তথাপি কিন্তু আমি শ্বশুর বাড়ির দেশ ছাড়ি নাই। তাহলে এখন তোরা চিন্তা করতো, তোদের ওজনটা বেশি পাল্লাতে, না আমার ওজনটা কম পাল্লাতে। কারণ আমি তো, তোরা বাড়ি থেকে বের করে দেওয়ার পরেও কিন্তু আমি কিন্তু আমার শ্বশুর বাড়ির দেশ কিন্তু ছাড়ি নাই। হ্যাঁ, আর আমার মনে হয় আপনাদের, আমার সমাজের, আমার ভারতবাসীর সকল একজনকে বলতেছি, সকল একজন কৃষ্ণ ভক্ত গুরুদেবদের বলতেছি, আমার গুরুদেব কৃষ্ণ ভক্ত গুরুদেবদেরকে বলতেছি, যারা কৃষ্ণকে ভালোবাসেন, আর আমার এই পৃথিবীতে থাকা প্রত্যেক একটা ঋষি, মুনি ঋষি, তো সৃষ্টিতে থাকা, ব্রহ্মাণ্ডে থাকা ব্রহ্ম ঋষি, সপ্ত ঋষি, সবাইকে বলতেছি আমি, যে আপনাদের আপনাদের হিসাবে কি মনে হয়, যে যে মেয়ে লোকটাকে বাড়ি থেকে বের করে দিল 2.5 বছরের শিশুকে দিয়ে, সে তার বাবার বাড়ির হেল্প নিছে, কিন্তু বাবার বাড়িতে কিন্তু যায় নাই, বাবার বাড়িতে সে থাকে না, সে তার শ্বশুর বাড়ির দেশে ভাড়া ঘরে আছে। সেটাতে আপনাদের কি মনে হইতেছে যে আমার ওজনটা খুব কম, তাই না? ওদের ওজনটা বেশি, ওরা বাড়ির বাচ্চাকে আর বাড়ির বউকে রাস্তায় নামিয়ে দিয়েছে, আর ওদের ভাইকে কিন্তু নামায় নাই। ওদের ভাইকে, ওদের দাদাকে, ওদের দেওরকে, ওদের ছেলেকে, বাড়ির ছেলেকে যেটা দিলীপ কর্মকার, তাকে কিন্তু ওরা সাথেই রাখে। দিনে ওদের সাথে, রাত্রে থাকতো আমার সাথে, রাত্রে আসতো। 2004 সনে বিয়ে হয়, 2014 সন পর্যন্ত অল্প ভালোভাবে সংসার করে, তাও তো দাদাদের উপর নির্ভরশীল, টাকা পয়সা দাদাদের থেকে এনে এনে তাকে দিতে হয়েছে। আর আজকে 15 সনে আমার বড় ভাসুর মারা যায়, আর 16 সনে আমার মেজো ভাসুর মারা যায়, তো আমার বাবা 12 সনে মারা যায়, আমার শাশুড়ি 12-13 সনে মারা যায়, আর আমার মা 10-11-তে মারা যায়। তো এইভাবে দিলীপ কর্মকার, দিলীপ কর্মকারের আমার মা বাবার মারা গেলেও আমি কিন্তু কাজে গেছি, আর আমার শাশুড়ি মারা গেলেও বাড়ি থেকে যে বের করে দিয়েছে, তাও কিন্তু তার যেটা সম্পূর্ণ কাজ করতে লাগে, তার ছেলেকেও পাঠিয়ে দিয়েছি, তার নাতিকেও আমি নিয়ে গেছি, আর আমিও নিজেও গেছি। আর তার যে বড় ভাই মারা যায়, তো আমি বলি যে আমি যাবো, বলে না, সে নিজে লুকিয়ে লুকিয়ে তার বড় ভাইকে দেখে দেখে আসতো, মেজো ভাইকে দেখে আসতো, বাড়ির সকলকে দেখতো, টাকা পয়সা দিয়ে হেল্প করতো, আর আমাকে নেয় না। তো তার বড় ভাইকে মারা যাওয়ায় তার বড় ভাইয়ের যতখানি কর্ম করতে গিয়ে দিলীপ কর্মকারকে আমি পাঠিয়ে দিয়েছি, করে এসছে, মেজো ভাইয়ের কর্মেও সে গেছে। কিন্তু আমি তো ভাবতে পারি নাই যে দিলীপ কর্মকার এরকম কাজ করবে, বা বাড়ির সকলে এরকম কাজ করবে। ওরা তো জানতো যে দিলীপ কর্মকার বিবাহিত, আর ওরা জানতো দিলীপ কর্মকারের একটা ছেলে আছে, ওরা নিজেরাই বিয়ে করে নিয়ে আসে। তারপর ওরা কি করে জানেন, ওরা এইটুকু নিয়ে সীমিত হয় না, আমাদের সংসারটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, টুকরা টুকরা করে দিয়েও ওদের কিন্তু আত্মা শান্তি পায় না। এরপর কি করে, দিলীপ কর্মকারকে প্রেমের জালে ফাঁসিয়ে দেয়। কার প্রেমের জালে? সঙ্গীতা কর্মকার, আরতি কর্মকার, সরি, সঙ্গীতা কর্মকার, মিঠু রাহারায়, আরো সরস্বতী কর্মকারের প্রেমের জালে ফাঁসিয়ে দেয়। কিভাবে? সে ওদের ঘরে এখন বাড়ির সকলের কথা, বড় ভাই মেজো ভাই মারা গেছে, এখন এদের সংসার কে চালাবে? তুই চালাবি, তোকে যেহেতু সহায় সম্পত্তি সম্পন্ন দিছে, তাহলে তুই সংসার চালাবি। আর সহায় সম্পত্তি দেওয়া বা না দেওয়া, ওদের সহায় সম্পত্তির বিষয়ে কোনোদিন আমি দিলীপ কর্মকার কাছে কিচ্ছু জিজ্ঞাসা করি নাই, যে সহায় সম্পত্তি শ্বশুর মশাইয়ের কি আছে বা কি সমাচার, সেটা আমি কোনোদিন জিজ্ঞাসা করি নাই। আমাকে বাড়ি বের করে দিয়েছে, বাস আমার ধান্দা একটাই, যে আমার ছেলেকে মানুষ করতে হবে, এটাই ছিল আমার সম্পূর্ণ ধান্দা। যে লাগে না তোদের টাকা, তোরা যদি বাড়ি থেকে বের করে দিয়েছিস, আমার কিচ্ছু লাগে না, তো আমি ছেলেকে আমি মানুষ করব, আমার ছেলেই বড় হয়ে বাড়ি ঘর সব করবে, এটাই আমার ধান্দা ছিল। তো দিলীপ কর্মকারকে আমি বলি যে মাটি বাড়ি ঘর আনতে লাগবে না, থাক, আমাকে
কাজ করে মাটি বাড়ি ঘর অল্প করে দিলে হলো, আর যদি না হয় ছেলেকে শুধু মানুষ করলে হলো। এটা আমি দিলীপ কর্মকারকে বলি। কিন্তু তারপরও দিলীপ কর্মকার নিজের দোকান থেকে টাকা পয়সা, আমার দোকান যখন দোকান দাদা করে দেয় সম্পূর্ণ টাকা কিন্তু মাল তুলে দেয়, আবার দোকানে মালও তুলে দেয়। তারপরও কিন্তু সেই মাল বিক্রি করে সে তার ভাইয়ের বউদেরকে খাওয়াতে শুরু করে। তো এইভাবে তাদের হাজবেন্ড নাই, এদিক থেকে দেওরের দিকে সহায় পাইতেছে, পাতে এরা প্রেমের জালে দিলীপ কর্মকারকে ফালাইয়া দেয়, সঙ্গীতা কর্মকার। তো 2017-18 থেকে দিলীপ কর্মকার সঙ্গীতা কর্মকারকে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে। যখনই ঘরে আসে সঙ্গীতা সঙ্গীতা করতে থাকে, মিঠু মিঠু করতে থাকে। 2022-এ দোকানের পরিস্থিতি একদম খারাপ করে, বরপাটা রোডবাসী সবাই জানেন। দীপ ওয়াস নাম ছিল দোকানের, তো মিলু ওয়াসের পাশের দোকান, তাই না? আপনারা তো সবাই দেখেছেন, দিলীপ কর্মকার লাইট অফ করে দিয়ে দোকানে মোমবাতি ধরিয়ে বসে থাকতো, সংসারে খরচা আনে না, ছেলের খাওয়া দাওয়া আনে না। আমি এই দিকে থাকতে থাকতে একবেলা খাই, আর বাকি আমরা আমরা মা ছেলে খাই না, সিদ্ধ ভাত খেয়ে খেয়ে থাকি। একবেলা রান্না হইতেছে, বাকি 2 বেলা আমার ঘরে রান্না হয় না। কিন্তু দিলীপ কর্মকার তার বৌদিদের ঘরে মাছ মাংস সব নিয়ে গিয়ে দিয়ে সে খেত, তার বাচ্চাদেরকে মানুষ করে উঠিয়েছে সেই সময়, আর টাকা পয়সা সে তাদেরকেও প্রচুর প্রচুর পরিমাণে হেল্প করতো। এইভাবে দোকানটাকে আবার শেষ করে দেয়, যতবার মাল তুলে দেয় ততবার সে ওদেরকে খাইয়ে খাইয়ে আবার শেষ করে দেয়। তো দোকানে মাল রাখে না, অন্ধকার মোমবাতি মোমবাতি ধরে ধরে বসে থাকে। বরপাটা রোডবাসী আপনারা তো সকলে দেখেছেন এটা, যে মিলু আছে, লাইট থাকতো, আলোয় আলোকিত থাকতো, আর দিলীপ কর্মকারের দোকানে অন্ধকার মোমবাতি ধরানো থাকতো। তো এই দিকে ছেলের মাথা গরম হয়ে যায়, তো বলে একটা মাস্টার পর্যন্ত দেয় নাই আমার ছেলেকে পড়াশোনা করাতে। মাস্টার ক্লাস 9-10-এ একদম টোটাল মাস্টার বন্ধ, মাস্টারের টাকা দিতে পারবে না, বহুত কষ্ট করে আমি ওকে ম্যাট্রিকটা পাস করাই। তো এইভাবে যাই হোক, এইভাবে তখন দোকানটা অন্ধকার করে রাখতে দেখে মাথাটা খারাপ হয়ে গেল। তো বললাম দোকান ছাড়, লাগবে না দোকান, ওকেই দিয়ে দে। ওকে দোকান দিয়ে তাকে আমি আর নিচে বসাই, দোকান থেকে নামিয়ে নিচে বসাই, যে যা নিচে দোকান করো, করে সংসার চালায় দেখো কিরকম লাগে। দোকান ভাইকে দেওয়ার ইচ্ছা, তো ভাইকে দিয়ে দিলে এলো। তো দোকান দিয়ে সে মুড়ি বাজারে দোকান একটা করে, কি বলে, ফলের দোকান করে দেই, সেখানে ফল বিক্রি করতে থাকে। সেটুকুনো আমাদের সংসারে আনে না, কিছু যদি আনে, যদি আটা না যদি আমাদের সংসারে আনে, আটা না ওদেরকে খাওয়াতো। আর আগে ওদেরকে 5 টাকার মধ্যে ওরা খাবে 4.5 টাকা, আর আমার সংসারে আনতো আটা না। তো এইভাবে বিক্রি করতে করতে ঘুরিয়ে শেষ করছে। এইভাবে ফলের বিজনেসেও ডাউন দিয়ে দেয়। তারপরেও একটা দোকান গোটের থেকে টাকা তুলে মুড়ি বাজারে সবাইকে ধরে একটা দোকান বসিয়ে দিই। সেখানে ছিল পান তাম্বুলের দোকান, আরো বাকি সম্পূর্ণ কি বলে ওই যে চিপস, আরো কিসের দোকান ওটা, যাই হোক ওই যে চকলেট হাবিজাবি অনেক কিছু ছিল আর কি। সেই দোকানের টাকা বিক্রি করে এদেরকে খাইয়েছে, আমাদের দোকানে আমাদেরকে কিছু আনতো, আর যাদের থেকে মাল তুলতো তাদেরকে কিছু দিত। এইভাবে ওই যে বেফালতু খরচা করাতে সেই দোকানটাও লস করিয়ে দেয়, সেইখান থেকেও নামিয়ে দিই, যা লাগবে না। দোকান যখন শেষ, সেই দোকানে মাল টাল শেষ করে দিয়ে ও মানুষজনের আড্ডা করে দেয়। দোকানের ভিতরে মানুষজনের আড্ডা করে দেয় সব সময়। আমি যখন ওই দোকানের সামনে যাই দেখি 5 জন 6 জন 8 জন দোকানের সামনে ভিড়, মাল নাই দোকানে। যদি বলি মালগুলা কোথায় গেল, শেষ, একটা করে খাই আর টাকা শেষ মালও শেষ, এরকম বলে। আর দিলীপ কর্মকার এত চরিত্রহীন একটা পুরুষ, বিয়ের পর 1.5 মাসের ভিতরে একটা বিয়েতে নিয়ে গেছিল, হ্যাঁ, যোগেন সিং এর পাশের বাড়ি, রামপ্রসাদ বিহারী, যোগেন সিং এর পাশের বাড়ি। ববিতা সিং এর সঙ্গে রামপ্রসাদের বউ সবসময় থাকে, ওই যে হিন্দি স্কুলের ম্যাডাম দুজনেই। তো সেই মেয়ে লোকটার হিস্টোরি বলি। তো বিয়ের পর 1.5 মাসে সেন্ট মেরিস স্কুলে সামনে একটা বিয়েতে আমাকে নিয়ে আসে দিলীপ কর্মকার। সেই বিয়েতে রামপ্রসাদ তার বন্ধু, দিলীপ কর্মকারের বন্ধু, সে বলে যে তুই আমার বউকে নিয়ে
রাত্রি 1:30 12:30 পৌনে 1টার সময় বলে তুই আমার বউকে নিয়ে বাড়িতে দিয়ে আয়। বা সেন্ট মার্সের থেকে রাজু পথ ছাড়িয়ে কিন্তু ওই যে ভবনটা যে আছে যোগিন সিং এর পাশে আরো একটু দূরে যেতে হয় রামপ্রসাদের বাড়িতে। সেখানে গিয়ে সে এই সেন্ট মার্স থেকে সে হাঁটা স্টার্ট করে বউকে নিয়ে। আর রামপ্রসাদ তার ছেলে দুটা আর নিজে বাইকে চলে আসলো, বউকে দিলীপ কর্মকারের হাতে দিয়ে আসলো। খুব বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, তো চরিত্রবান নারী দিলীপ কর্মকারের ঘুড়ি কিন্তু ঘুড়ি নিয়ে মানে ম্যাডাম, স্কুলের ম্যাডাম, সে সবসময় ঘুড়ি ব্যবহার করে। তো দিলীপ কর্মকার থেকে কেনাকাটা করতো আর কি, খুব মিল। তো সেই সিনমারিজ থেকে হাঁটতে হাঁটতে রাজু পথ পর্যন্ত হেঁটে দিয়ে আসে, বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে 1:30 বাজে। আমি মোটামুটি ধরেন 15 হাত দূরে, আর দিলীপ কর্মকার 15 হাত আগে। সেই বউটাকে নিয়ে সেই গল্প করতে 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 রাজু পথের সামনে আসে, তাকে আগিয়ে দিল। বাড়িতে ঢুকার পর আমি বলছি যে এটা কি ঠিক হলো, এটা কি ক্যারেক্টার, ভালো ক্যারেক্টার, এটা কি ভালো কাজ হলো? বলে কেন বললি তুই? পরের বউকে আমার হাতে দিয়ে গেছে, আমার একটা দায়িত্ব তাকে ভালোভাবে বাড়িতে পৌঁছিয়ে দেওয়ার। কিন্তু আমি তখন বললাম আমি আমি তাহলে কি, আমাকে পিছনে ফেলে তাকে আগিয়ে দেওয়া, এটা এটা কিরকম নিয়ম হলো? বলো বললি কেন? এটা বললাম জন্যই আমাকে আবার মাইর ধরে স্টার্ট করলো। আর সে যদি মাইর ধরে স্টার্ট করতো, বুকে পিঠে মার দিবে নাকি সে মার দিবে তার কোনো হিসাব নেই, তার কোনো ই নেই, যে মরবো বাঁচবো তার কোনো জ্ঞান নেই। এইভাবে মারধর করে। এর মার খেতে খুব ভয় পেতাম জন্য আমি কিচ্ছু বলতাম না, বাড়িতে টু শব্দ পর্যন্ত করতাম না। যে যেরকম অন্যায় করছে তো সেরকম অন্যায় আমি সহ্য করতে থাকি। এইভাবে আজকে এই জায়গাটা এসে পৌঁছাই।